আমরা মিথ্যা আশ্বাস দিতে পারিনি, এটা বড় কথা। মিথ্যা আশ্বাস থেকে জনগণ ফিরে এসেছে, আমাদের পিছনে আছে আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকটা জনশক্তির প্রত্যেকের পকেটই হচ্ছে আমাদের আয়ের উৎস। আমার গ্রামে 75% খ্রিস্টান, হিন্দু অল্প সংখ্যক এসেছে আর কি, অন্য গ্রাম থেকে এসে তাদের বসবাস। এখানে ধর্মীয় সম্প্রীতি, ভালোবাসা আমাদের ভিতরে কখনোই ঘাটতি হয়নি। প্রার্থী হিসাবে আপনাদের কাছে তা নিশ্চিত বলতে পারি যে কতটুকু উপকার করতে পারবে এটা আমার জানা নেই, যেহেতু সুযোগ সুবিধা বলে দেবে। কিন্তু এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে আপনাদের আমানতের ন্যূনতম ক্ষতি আমার দ্বারা হবে না। আমি তো ছাত্র জীবনে ইসলামী আন্দোলন করেছি, ছাত্র রাজনীতি করেছি। 94-তে জামাত ইসলামে যোগদান করেছি। বাস্তব কথা হচ্ছে কি যে আমরা যারা রাজনীতি করে যাদেরকে দেখেছি, তাদের মুখে যে কথাটাই থাক না কেন, জনগণের অধিকারকে তারা যথাযথভাবে দিতে চায় না, নিজেদের পার্সোনালিটি তারা বেশি রক্ষা করে আর কি, নিজেদের আয় উপার্জনের দিকটাই বেশি লক্ষ্য করেছে। এই জন্য মানুষের কল্যাণের জন্য রাজনীতিতে আসাটা অপরিহার্য মনে করেছে। বাংলাদেশ ইসলামী আন্দোলনের উজ্জ্বল ভবিষ্যৎ, যেহেতু আমার এই ছোট্ট লাইফে আমি যেটা দেখেছি যে অতীতে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল যে ইসলাম শুধুমাত্র ধর্মীয় দিকটাই, কিন্তু আলহামদুলিল্লাহ এখন প্রত্যেকটা ইসলামী দল কমপক্ষে এই জায়গাতে একমত হয়েছে যে ইসলামী রাজনীতি ছাড়া বাস্তবে সামগ্রিক জীবনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, মানবতার কল্যাণ প্রতিষ্ঠা করা কখনো সম্ভব নয়। এই জন্য সব মিলায় আগামী দিনে বাংলাদেশি ইসলামী আন্দোলনের উজ্জ্বল ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা তো 17টা বছর প্রচণ্ড ক্রাইসিস অতিবাহিত করেছি। আমাদের স্বাধীনভাবে যেখানে সাক্ষাৎকার দিচ্ছে এখানে বসারও কোনো সুযোগ ছিল না। আমাদের ছোট্ট জেলাতে 5 জন ভাই শাহাদত বরণ করেছে, 100 জন বোন 14টা মামলাতে গ্রেপ্তার হয়েছে, হাজারো ভাই গ্রেপ্তার হয়েছে। তো বর্তমান প্রেক্ষাপটে সব কিছুকে, আমাদের ত্যাগ কুরবানিকে জনগণ মূল্যায়ন করছে বর্তমানে। এই জন্যই আগামী দিনে আমরা মেহেরপুর জেলাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবো, এটা আমাদের প্রত্যাশা। আলহামদুলিল্লাহ, গুড সম্পর্ক আমাদের বিস্তৃতে আগে যে ঘাটতিটা ছিল, পরবর্তী সময়তে আমরা রুট পর্যায়ে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রতিটা গ্রামে এবং আমাদের গণসংযোগের মাধ্যমে প্রত্যেকটা ফ্যামিলির কাছে আমরা পৌঁছাবার চেষ্টা করছি। এবং আমার সাংগঠনিক জীবনে মানুষের এত সাড়া আমি আর অতীতে কখনো দেখিনি। আলহামদুলিল্লাহ, মানুষের ব্যাপক সাড়া আমরা এখন পাচ্ছি। নতুন প্রজন্মই তো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এবং তারা আমাদের প্রতি আস্থাশীল। আলহামদুলিল্লাহ, যেহেতু তারা, যার বয়স 30 বছর, সে আজকে 12-13 বছর আগে ভোটার হয়েছে, কিন্তু তার লাইফে সে সুষ্ঠুভাবে তার ভোটটা দিতে পারেনি। এবং পরিবর্তনের পরে তারা এদেশের রাজনৈতিক দলগুলোকে মূল্যায়ন করছে। বিগত দিনে যে দলটা ক্ষমতায় ছিল তাদের চোখে দেখা দল, আর পরিবর্তিত পরিস্থিতির পরে যেটা তারা দেখছে তাই নিয়ে তারা মূল্যায়ন করছে। আগামী দিনে যুব সমাজ, নতুন প্রজন্ম আমাদের দিকে আসছে, চোখে দেখা, আসবে এই কথাটা না, আসছে। আলহামদুলিল্লাহ, ব্যাপক সাড়া আমরা মাঠে পাচ্ছি। এইটাও আলহামদুলিল্লাহ মানে বিগত সময়কার একটা অভিজ্ঞতার আলোকে এটা বলতে হয়। সামাজিক সমস্যা সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে আমাদের এই জেলাতে মাদক হচ্ছে কিছু সব থেকে বড় সমস্যা। আমরা প্রথম দিকে যখন কারাগারে গিয়েছি তখন আমরা দেখেছি যে 20% এখানে মাদকাসক্ত থাকতো কারাগারে, আর বর্তমানে গেলে এবার 80% মাদকাসক্ত। কিন্তু সমাজে যারা মাদকাসক্ত তার 1%ও এখন কারাগারে নেই, 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে কি যে উচ্চভিলাষী চিন্তাভাবনা করার কারণে ক্যাসিনোর দিকে মানুষ ঝুঁকে যাচ্ছে। কেউ কেউ হয়তো এর থেকে বেনিফিট অর্জন করেছে, কিন্তু অধিকাংশই তারা নিঃস্ব হয়ে গেছে। এটা হচ্ছে কি যে সামাজিক অবস্থা। অর্থনৈতিক দিক থেকে আমাদের কৃষি নির্ভর একটা জেলা, এখানে 1 ইঞ্চি জমি পড়ে থাকে না, 100% হচ্ছে কি যে কাজে লাগাবার চিন্তা ভাবনা করে। তো কৃষি নির্ভর জেলাতে আমরা পচনশীল জিনিসগুলোর জন্য যদি করতে পারি, আমরা ওই যে কোল্ড স্টোর তৈরি করতে পারি সরকারিভাবে, ব্যক্তিগত উদ্যোগের সাহায্য সহযোগিতার মাধ্যমে, তাহলে ছোট্ট এই জেলাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবে। আশা করি নিশ্চয়তা দিতে পারি, তাদের নৈতিক পরিবর্তনের কারে এখনও কাজের সাথে কেউ জড়িত নয়।
আমরা যে নৈতিকতা শিক্ষা দিচ্ছি। বাকিটা প্রশাসনের ব্যাপার। প্রশাসনে অনেক সময় নীরব হয়ে থাকে যে ভাই রাজনৈতিক শক্তির কারণে আমরা সবটা প্রয়োগ করতে পারিনি। তবে আশা করছি এর একটা বিহিত হবে আশা করি সামনের দিনে। এটা আমরা অবশ্য জনমত গড়ার চিন্তাভাবনা করছি অলরেডি। একটা বিশাল জনগোষ্ঠী যখন মাদক এবং ক্যাসিনো মুক্ত জনগোষ্ঠীকে আমরা তৈরি করতে পেরেছি, এই জনগোষ্ঠীকে মুভ করাবো ইনশাল্লাহ আগামী দিনে এবং এর বিপরীতে আমরা দাঁড়াবো ইনশাল্লাহ। অন্য রাজনৈতিক দল হলে পারে, অন্য রাজনীতি করলে পারে এটা কঠিন ছিল, কিন্তু আমরা যেহেতু একটা নিয়মতান্ত্রিক রাজনীতি করে থাকি, আমাদের লাইফটাই নিয়মতান্ত্রিকভাবে সাজানো, সেই হিসাবে আমাদের শিক্ষকতা এবং মানুষের কাছে পৌঁছানো সবটাই সামঞ্জস্যশীল এবং মানুষের কাছে এবং শিক্ষকতা দুইটাই ডিফারেন্স নাই, একই সাথে আমরা কাজ করতে পারছি। আর এখানে শিক্ষকতার কারণে আমাদের লং লাইফে যে ছাত্রছাত্রী আছে তাদের সাথে, তাদের অভিভাবকদের সাথে একটা গুড রিলেশন, এটা আমরা রক্ষা করতে পারছি। এটা একটা বড় ব্যাপার আর কি। এখন তাদের গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারটা তো তাদের, কিন্তু আমাকে প্রশ্ন করা উচিত ছিল আমরা গণতান্ত্রিকভাবে চলছি কিনা। আমার মনে হয় যে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তাদের ভিতরে সর্বোচ্চ গণতান্ত্রিক পন্থা আমরা অবলম্বন করে থাকি এবং আমরা গঠনতন্ত্রের বাইরে কোনো কিছু করি না। আমার মনে হয় প্রত্যেকটা দলের যে গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্রকে যদি অনুসরণ করে তাহলে এটাই মূলত একটা দলকে গণতান্ত্রিকভাবে পরিচালিত করতে সক্ষম। এইটা অবশ্যই সংস্কার হওয়া উচিত। তা না হলে পরে একই ব্যক্তি যদি চিন্তা করে আমার বাবা ছিল, মা ছিল, আমি হব, তাহলে পারে তাদের ব্রেনটা অনেকখানি জনগণকে কিছু দেবে এই প্রত্যাশা থাকে না এবং তাদের কাছেই অনেকেই আর কি ওই যে তেল মারা যে কথাটা বা ধান্দাবাজির লোকগুলা তাদের কাছে সব থেকে আগে ভিড়বে, যেহেতু পরিবারতন্ত্র অমুকের পরে অমুকেই আসবে। আর যদি পরিবারতন্ত্র ভেঙে যায় তাহলে পরে সকলের উচ্চ পর্যায়ে যারা আছে এবং বিভিন্ন জায়গাতে যারা রাজনীতি করছেন এটা তারা চিন্তা ভাবনা করবে যে আমরাও একসময়তে এদেশের নেতৃত্ব দিতে পারবো এবং জনগণ একমুখী না হয়ে তখন বিভিন্নমুখী হবে এবং নিজ নিজ জায়গাতে তারা দৃঢ় হবে এবং দৃঢ় প্রত্যয়ী হবে কাজ করতে। এটা তো উল্লেখযোগ্য ভাবে প্রভাবিত করে, তবে এটাকে নিয়ন্ত্রণের প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা জবাবদিহির আলো আঙ্গিকে আসার দরকার এবং সোশ্যাল মিডিয়া যে এটা উন্মুক্ত থাকার কারণে কারো চরিত্র হনন করে, এটা নিজের বলে কথা নাই, বিরোধী বলে কথা নাই, যাদের চরিত্র হনন করছে তারা যাতে এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে এবং আইনি পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে যারা এগুলা করছে তাদেরকে ধরাছোঁয়ার ভিতরে রাখার জন্যে হয়তো এরকম এনআইডি প্লেস করেই তাদেরকে সোশ্যাল মিডিয়াতে আইডি খুলতে হবে। এরকম একটা বাধ্যবাধকতার ভিতরে আসলে আমার মনে হয় ভালো হয়, সকলের ভিতরে জবাবদিহিতা থাকে, আর তখনই আমার মনে হয় উল্লেখযোগ্য সকলে ভূমিকা পালন করতে থাকে। ফেক বলে কোনো এই নিউজটা কম হয়ে যাবে। এটা হচ্ছে কি যে যেটা রিয়েলিটি থাকে, জবাবদিহিতা থাকে, সেইগুলা সামনে চলে আসবে এবং এক্ষেত্রে তো উল্লেখযোগ্য ভূমিকায় রাখতে পারে। প্রথমত আমাদের এখানে আমরাও কিছু প্রতিষ্ঠান পরিচালনা করে থাকি। এক্ষেত্রে আমি এখানে উপদেষ্টা পর্যায়ে থাকার কারণে আমার স্পষ্ট কথা, এখানে যারা তাদের কোয়ালিটিটা বিল্ড আপ করতে পারবে, এখানে দেখাতে পারবে কোন দলের কোন মতের কার, এটা দেখার কথা নেই। এটা আমাদের নিজেদের সেল হলে দ্বিতীয় পজিশনকে আমি আগে নেওয়ার একেবারে টোটালি নিষেধ করে দিয়েছি। যিনি প্রথম পর্যায়ে থাকবে তাকেই নিতে হবে। তো এক্ষেত্রে যদি আমাদের উপরে দোষারোপ করা হয় তাহলে আমার মনে হয় আমাদের ছেলেরা ব্রিলিয়ান্ট বলেই তারা আগে আসতে পারছে, তারা যথাযথ ভূমিকা রাখতে পারছে বলে তাদেরকে নেওয়া হচ্ছে। আর বাস্তবতা এদেশে যদি যারা ছাত্র রাজনীতি করে, আমার চোখে দেখা কাছ থেকে যেটা, তারা একটা উল্লেখযোগ্য অংশই দেখা যায় কি যে নেশার সাথে জড়িত। যারা এখনো অবস্থার সাথে জড়িত তারা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে বা রেজাল্ট বা দেশ জাতিকে দিতে পারবে কিছু, এটা তো প্রত্যাশা করা কঠিন হয়ে যায়। তাদেরকে তো আর ধরে নিয়ে চাকরি দেবে না, তাদের কোয়ালিটি তাদের সে জায়গাতে নিয়ে যাবে। সেই ক্ষেত্রে হয়তো মানুষ মনে করে যে ওদেরগুলাকে ধরে দিচ্ছে। এখন তো আমাদের আগের পরিকল্পনা আর বর্তমান পরিকল্পনা আকাশ পাতাল পার্থক্য। আমরা এখন বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী এবং সর্বস্তরে আলাদা আলাদাভাবে কাজ করার জন্য।
এই জন্য শ্রমিকদের ভিতরে কাজ আলাদা, দায়িত্বশীল আলাদা সংগঠন, যেহেতু 40%-এর উপরে শ্রমিক এবং সে জায়গাতে আমরা সরাসরি সম্পৃক্ত হয়ে তাদের সাথে কাজ করছি। যে ঘাটতিগুলো আছে পর্যালোচনা করে আমরা সেগুলো পুরা করবো ইনশাল্লাহ। তবে আমরা মিথ্যা আশ্বাস দিতে পারিনি, এটা বড় কথা। মিথ্যা আশ্বাস থেকে জনগণ ফিরে এসেছে, আমাদের পিছনে আছে আলহামদুলিল্লাহ। আসলে এটা তো অনেক দীর্ঘ অভিজ্ঞতা। এখানে কারা জীবনটা, আমি তো প্রথমবার যখন যাই তখনই ছেলে ছিলাম, পরেরবার গ্রেপ্তারে আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে। এরপরে তো লম্বা সময় হওয়ার পরে কতদিন জামিন হবে শুনি, হাইকোর্ট থেকে জামিন হয়েছে, পরে বের হওয়া হয়নি। জেল গেট থেকে আবার গ্রেপ্তার করার কারণে বাইরের লোকেরা বের করেনি, লং লাইফ আমাদেরকে জেলে কাটাতে হয়েছে। তো জেল জীবনটা আমরা ঢোকার সাথে সাথেই আমরা একটা সিলেবাস করে নিতাম, এবং আমাদের এইটা সব থেকে আনন্দের ব্যাপার ছিল যে আমরা চুরি চামারি, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র, এরকম কোনো কারণে আমরা জেলে আসি না। আমরা এসেছি জাস্ট ইসলামী আন্দোলনের কারণে। এইটা আমাদের হচ্ছে কি যে সব থেকে বড় সফলতা আমরা মনে করতাম। ইসলামী আন্দোলন করার কারণ আমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছি, আমরা হক প্রতিষ্ঠা করতে চেয়েছি, যার কারণে আমাদেরকে কারাগারে দেওয়া হয়েছে। তো কারাগারে ঢোকার পরে আমরা একটা সিলেবাস তৈরি করে নিতাম যে আমাদের সকাল থেকে এই সময়টা কীভাবে কাটবে, দুপুরের সময়টা কিভাবে কাটবে, রাত্রির সময়টা কিভাবে কাটবে। সিলেবাস অনুযায়ী আমাদের লেখাপড়া, স্টাডি করা, অন্যদের সাথে সময় দেওয়া, এইভাবে আমাদের সময়টাকে আমরা অতিবাহিত করেছি। তবে বের হইতে পারবো কিনা এই ব্যাপারটা ছিল, আর যখনই ঢুকতাম তখনই তো থাকতো যে কতদিন থাকতে হবে এটা আমাদের জানা নেই, এইভাবে তো ঢুকতে হয়েছে। তবে ঘুমে শিকার হয়নি বলা যায় আর কি, তবে নির্যাতনের শিকার হতে হয়েছে। অর্থের উৎস আমরা, অন্য কিছু না। এখন তো বিগত সরকার মনে করেছিল ইসলামী ব্যাংক সাপোর্ট দেয়, সেটা নিয়েছিল। মনে করেছিল ইবনে সিনা সাপোর্ট দেয়, সেটা নিয়েছিল। আল মানারা সাপোর্ট দেয়, সেটা নিয়েছিল। আইইউএন সাপোর্ট দেয়, তাদেরকে নিয়েছিল। তারপর ইসলাম আন্দোলনের মোটেও ক্ষতি হয়নি, কেননা আমাদের প্রত্যেকটা জনশক্তির প্রত্যেকের পকেটই হচ্ছে আমাদের আয়ের উৎস। যেহেতু যারা শপথ নিয়েছে তারা তাদের 5% দিতে বাধ্য, এবং ক্রাইসিস পিরিয়ডগুলোতে আমরা 1 মাসের এবং এখনও ক্রাইসিস মনে করে আমরা এখনও এবছরে আমাদের জেলাতে আমরা 10 দিনের আয় আর 5% তো কন্টিনিউ তাদেরকে দিতে হবে। সেইভাবে এটা আমাদের আয়ের উৎস, এবং আমাদের গঠনতন্ত্রে এটা স্পষ্ট করা আছে আমাদের আয়ের উৎসগুলা কি। তার ভিতরে আমাদের হচ্ছে যে প্রত্যেকের পকেট, তারপরে আমাদের যে প্রকাশনা আছে, প্রকাশনা বিক্রির আমাদের লভ্যাংশ, এগুলো আয়ের উৎস। এরপরে আমরা জাকাত উসুর নিয়ে সেগুলো আমরা সামাজিক কাজ করে থাকি, জনগণের কাছ থেকে আমরা নিই, সামাজিক কাজের ভিতরে আমরা ইনভেস্ট করে থাকি। এগুলো আমাদের আয়ের উৎস, অন্যতা নেই এবং অন্যভাবে দেখারও কোনো সুযোগ নেই আর। এখানে আমার যে গ্রামে বসবাস, সেই গ্রামে উল্লেখযোগ্য লোকই হচ্ছে কি যে আমার গ্রামে 75% খ্রিস্টান আর হিন্দু অল্প সংখ্যক এসেছে আর কি, অন্য গ্রাম থেকে এসে তাদের বসবাস। এখানে ধর্মীয় সম্প্রীতি, ভালোবাসা আমাদের ভিতরে কখনোই ঘাটতি হয়নি। বল্লভপুরে আমাদের সাথে কখনো ঘাটতি হয়নি। অন্য গ্রামের সাথে টুকটাক দূরত্ব সৃষ্টি হতে পারে, আমাদের সাথে কখনো ঘাটতি হয়নি। এবং আমার গ্রামের লোকের সাথে সাক্ষাৎকার, মানে ভিন্ন ধর্মী লোকের সাথে যদি সাক্ষাৎকার নেওয়া যায় তাহলে তারা নিঃসন্দেহে কথাটা বলবে যে আমরা তাদের সাথে গুড রিলেশন রেখেই চলি, তারাও আমাদের সাথে গুড রিলেশন রেখে চলে। তাদের সাথে আমাদের আন্তরিক ভালোবাসা, কোনো কিছুর ঘাটতি নেই। না, আমার তো একটা সাংগঠনিক লাইফ ছিল। আমি এই ইউনিয়নে আমি দায়িত্ব পালন করেছি 94 থেকে 99 পর্যন্ত। 2000 থেকে 2009 পর্যন্ত উপজেলার দায়িত্ব পালন করেছি। 9-এর পরে আমি 10-এর থেকে আমি 13 পর্যন্ত সহকারী সেক্রেটারি ফেলার সংগঠন আমার উপরে দায়িত্ব ছিল জেলা। তারপরে ভারপ্রাপ্ত জেলা আমিরের দায়িত্ব আসে। এরপরে হচ্ছে কি যে পূর্ণাঙ্গ দায়িত্ব আমার উপরে আসে। তবে দায়িত্বকালীন সময়তে আমাকে প্রায় 6 বার কারাগারে যেতে হয়েছে, 18টা মামলা, লং টাইম জেলে থাকতে হয়েছে, ছেলে যেতে হয়েছে, রিমান্ডে থাকতে হয়েছে। কিন্তু ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে দায়িত্ব পালন করার কারণে আমি জনসম্পৃক্ততা, মানে জনগণের সাথে আমার সম্পৃক্ততা আলহামদুলিল্লাহ অনেক বেশি। যে 10 সাল পর্যন্ত আমি ফ্রিভাবে কাজ করতে পেরেছি, আর বলা যায় যে 10-এর পর থেকে একেবারে 24 পর্যন্ত স্বাধীনভাবে কাজ করার কোনো সুযোগ ছিল না। এবং পরিবর্তিত পরিস্থিতি যখন এসেছে তারপরের থেকে আমি জনগণের কাছে, একেবারে রুট পর্যায়ে জনগণের কাছে, সমস্ত জেলা, নট আসন ভিত্তিক, আমি প্রার্থী হিসেবে আসন নয়, সারা জেলাতে আমি যাওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আমি আগেই বলেছি যে আমার এই রাজনৈতিক লম্বা জীবনের বা ছোট মানুষের লম্বা জীবনের যে ইতিহাস,
তাতে বর্তমান সমাজে মানুষের যে আবেগ, যে উচ্ছ্বাস, যে ভালোবাসা, যে কাছে আসা অতীতে কখনো দেখিনি এখনকার মতো। জেলাবাসীকে আমার ধন্যবাদ জানাই, যেহেতু আমার জেলা আমিরের দায়িত্ব আছে। আর আসনে যেহেতু সংগঠন আমাকে বাছাই করেছে আগামী নির্বাচনের জন্যে, এই জন্য প্রার্থী হিসাবে আপনাদের কাছে এটা নিশ্চিত বলতে পারি যে কতটুকু উপকার করতে পারবে এটা আমার জানা নেই, যেহেতু সুযোগ সুবিধা বলে দেবে। কিন্তু এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে আপনাদের আমানতের ন্যূনতম ক্ষতি আমার দ্বারা হবে না। যেহেতু জনগণের কাছে জবাবদিহি রাখে, আগে রবের কাছে জবাবদিহি করতে হবে, এটা আমি বিশেষ করে ধারণ করি, আমি ধারণ করে থাকি। এই জন্য আপনাদের আমানতের খেয়ানত হবে না এবং সাধ্যমতো আপনাদের পাশে দাঁড়াবার জন্য আমাদের ত্যাগ কুরবানি এটা আমার সংগঠনের সকলের থাকবে। এটা প্রত্যাশা আমার আমার আপামর জনসাধারণের কাছে আমি এই বার্তাটা পৌঁছাতে চাচ্ছি, জেলাবাসীর কাছে এই বার্তাটা পৌঁছাতে চাচ্ছি। এজন্য আমি জনগণকে ধন্যবাদ জানাই, আমার ঘাটতিগুলো তারা জানিয়ে দেবে। আর কালবেলাকে ধন্যবাদ জানাই যে আমাদের একটু সময়কে আমার জন্য দিয়ে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য, আমার সাক্ষাৎকারটা জনগণের কাছে পৌঁছাবার জন্য।